তুই তো জানিস শিষ্য ভাই বাড়িতে থাকে না। তাকে এইসব কথা বললে তিনি না আরও রাগ করেন। আরে রাগ করবে কেন? তুই না তার বোন, তুই বললেই সে শুনবে। রিমা শিলার কাছে শিষ্যের বাড়ি ছাড়া এবং ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়গুলো বললেও পুরোপুরিভাবে কিছুই বলেনি। বন্ধুবান্ধবদের কাছে যদি বলে একটা সামান্য মেয়ের জন্য তার ভাই বাড়ি ছেড়েছে, তাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে, তাহলে সবার অভিমুখে তার সম্মানটাও হালকা হয়ে যাবে। রিমা এলো মেলো দৃষ্টি ফেলল, ঢোক গিলে বলল, তবুও। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল শিলা। রাগ দেখিয়ে বলল, তোর জন্য আমি স্যারের কাছে যেতে পারবো, তার চক্ষুশূল হতে পারবো, আর তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? রিমা চিন্তায় পড়ল। অন্তত শাহিদকে তার মনের কথাটা জানানোর জন্য হলেও তাকে শিষ্যের সাথে কথা বলতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। অতঃপর বলল, আচ্ছা, দেখি কি করা যায়। মধ্য দুপুর। চারিদিকে এই মুহূর্তে মানুষের আনাগোনা একটু কম। ত্রয়ীর ক্লাস শেষ হলো মাত্রই। পূর্বের ন্যায় ঘোমটা দিয়েই কলেজ থেকে বের হলো সে। গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। লোকটা এখনও এখানে আছে নাকি চলে গেছে? ত্রয়ীর এদিক ওদিক তাকানোর মধ্যেই তার পাশে এসে দাঁড়ালো কেউ। কৌতুকের সুরে বলল, আমাকেই খুঁজছেন নাকি আপা? আবার আপা? ত্রয়ী পাশ না ফিরেই বুঝে নিল এটা শিষ্য। সে আর তাকালোও না, হন হন করে হাঁটা ধরল রাস্তা ধরে। শিষ্য তার পিছু নিল, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, ক্লাস কেমন হলো আপা? শুধু তো স্যারদের কথা শুনছেন মনে হয়, কিছু বলতে তো পারেননি, কারণ আপনি বোবা। ত্রয়ী কোনো জবাব দিল না। শিষ্য আবার নিজে থেকেই বলল, আপা আপনি বিয়ে করবেন না? অবশ্য আপনাকে বিয়েও বা কে করবে? আপনি তো কথা বলতে পারেন না, বোবা। ত্রয়ী এবার চিৎকার করে বলে উঠতে ইচ্ছা হলো, তোর মতো একটা ধলা মূলোর সাথে বিয়ে হয়েই জীবন শেষ, আবার নতুন করে বিয়ের কি দরকার? ত্রয়ী আর চোখে তাকালো শিষ্যের দিকে, মনে মনে ফের বলল, আপনাকে যে আমি ধলা মূলা বলি তা কি আর শুধু শুধু? আপনি আর মূলা দুটোই সমান সমান। একটা খেলে বদহজম হয়, পেটের মধ্যে ফুটন্ত পানির ন্যায় বুদবুদ শব্দ হয়, যন্ত্রণা হয়। আর আরেকটাকে জীবনে জড়ালে সারা জীবন যন্ত্রণায় কেটে যায়। ত্রয়ী মনে মনে কথাগুলো বলতে বলতে হাঁটার গতি বাড়ালো। শিষ্যও তার সাথে জোরে জোরে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে বলল, আপা কি অলিম্পিকে হাঁটার কোনো প্রতিযোগিতায় যাবেন নাকি? হাঁটার যা গতি তাতে তো তাই মনে হচ্ছে। ত্রয়ীর মেজাজ এবার গরম হলো। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো সে। রাস্তাঘাটে এই মুহূর্তে মানুষ তেমন নেই। ত্রয়ীর পায়ের জুতো জোড়া খুলে হাতে নিল। অতঃপর কোনো কিছু না ভেবেই হুট করে দৌড় লাগালো বাড়ির দিকে। শিষ্য হতবাক হলো। কয়েক মুহূর্ত সময় লাগলো কি হয়েছে তা বুঝতে। এরপর সেও দৌড় শুরু করলো ত্রয়ীর পিছু পিছু। দৌড়াতে দৌড়াতে বলল, আপা দাঁড়ান, আপা দাঁড়ান। ত্রয়ী দাঁড়ালো না, এক দৌড়ে এসে ঢুকলো বাড়ির ভিতরে। শিষ্য দৌড়ে এসে থামলো বাড়ির অভিমুখে। বাড়ির দিকে তাকিয়ে হাঁপাতে লাগলো সে। মেয়েটা আগের তুলনায় ধুরন্ধর হয়েছে বেশ। আগে তো ত্রয়ী এমন ছিল না। আগের ত্রয়ী আর এখনকার ত্রয়ীর মধ্যে বেশ তর ফারাক। মেয়েটা আগে ছিল বলদ, নরম, আর এখন পাকনা গজিয়েছে, চালাক হয়ে গেছে। শিষ্য ঢুকলো বাড়ির ভিতরে। আলভি, রুবি সবাই বসার কক্ষেই বসে আছে। নয়ন এসেছে ঢাকা থেকে তাদের জামা কাপড় নিয়ে। নয়নকে সেদিন ঢাকা পাঠালো জামা কাপড় আনতে। যেখানে পরের দিনই তার আসবার কথা সেখানে আজ এসেছে। শিশুরা এতদিন এই রোড জামা কাপড় পরেই কাটিয়েছে, আবার দুই একটা কিনেওছে। শিশু নতুন পোশাক কিনবে না বলে নয়নকে ঢাকা পাঠালো, অথচ তাকে সেই নতুন পোশাক কিনতেই হলো। শিশু এগিয়ে এসে বসলো নয়নের পাশে, তার কাঁধে হাত রেখে বলল, কিরে এত তাড়াতাড়ি ফিরলি যে? আর 2-4 দিন পর ফিরতি, বেশি তাড়াতাড়ি ফেরা হয়ে গেল না? নয়ন আমতা আমতা করে বলল, না মানে বড় স্যার অর্থাৎ আপনার বাবা আটকে দিয়েছিলেন। আপনিও নেই, উনি একা সব কাজ সামলাতে পারছিলেন না, তাই আর কি। তাহলে না এলেও তো পারতি। মিস্টার সোহাগ আসবেন বোধহয়, তাকে এয়ারপোর্ট থেকে আনা থেকে শুরু করে সব তো তোকেই করতে হবে। তুই তার একমাত্র ভালোবাসার মানুষ বলে কথা। নয়ন চমকালো, ভড়কালো।
মিস্টার সোহাগ আবার ফিরে আসছে? না না, সে ঢাকা যাবে না। নয়ন ঢোক গিলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না না, আমি আর ঢাকা ফিরবো না স্যার। প্রয়োজনে এখানে কারো বাসায় চাকরের কাজ করব, তবু ঢাকা ফিরবো না। শিষ্য নয়নের ঘাড় চেপে ধরল, কটমট করে বলল, ফিরতে তো তোকে হবেই, আর চাকরও বানাবো, তবে অন্য কারণ না, বরং মিস্টার সোহাগের। বিকেলের সময় আকাশের সূর্যটা ইতিমধ্যেই ঢলে পড়েছে একদিকে। শিষ্য দাঁড়িয়ে রয়েছে ছাদের এক কোণে। হঠাৎ তার হাতের মোবাইলটা বেজে উঠল। রিমা কল করেছে। শিষ্যের যখন প্রায় 5 বছর, তখন রিমার জন্ম। রিমা যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কতই না খুশি হয়েছিল সে, কত আদরের বোন ছিল তার। আর আজ কথাও হয় না, কথা বলতেও ইচ্ছে হয় না। তপ্ত নিঃশ্বাস ফেলল শিষ্য। একবার ভাবল কলটা ধরবে না, পরে আবার ভাবল সে এখন ঢাকায় নেই, যদি বাড়িতে কোনো বিপদ আপদ হয়ে থাকে তখন। বাড়ির মানুষদের সাথেই যতই রাগ অভিমান থাকুক না কেন, তাদের বিপদ আপদে আপনজন হিসাবে তাদের পাশে থাকাটা তার কর্তব্য। শিষ্য কলটা ধরল, কানের কাছে মোবাইল নিয়ে বলল, হ্যাঁ রিমা, বল। রিমা আমতা আমতা করে বলল, কেমন আছিস ভাইয়া? ভালো। আমাকে জিজ্ঞেস করবি না কেমন আছি? ভালোই আছিস, নয়তো কল দিতে পারতি না। রিমার রাগ লাগলো। ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই কবে, অথচ শিষ্য এখনও তাদের সাথে ঠিকভাবে কথা বলে না। সব হয়েছে ওই মেয়েটার জন্য, সব দোষ ওই মেয়েটার। রিমা কিছুটা রুক্ষ কণ্ঠেই বলল, ওই সামান্য মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি বলে এত রাগ আমাদের উপর? শিষ্য দাঁতে দাঁত পিষে বলল, ও কোনো সামান্য মেয়ে নয়, ও আমার বউ ছিল। কিন্তু তোর বউ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না ওর। শিষ্য হাসল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তা তো আমার বোন হওয়ার যোগ্যতা তোরও নেই, তবুও সৃষ্টিকর্তার কৃপায় তুই আমার বোন। ভাইয়া, তুই যদি এসব বলার জন্য আমাকে কল করে থাকিস তাহলে রাখছি আমি। তোর সাথে এসব বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। রিমা ব্যস্ত হলো, তাড়াহুড়ো করে বলল, ত্রয়ীর থেকে ভালো মেয়ে পাবি তুই। ভাইয়া, আমার বান্ধবী শিলা তোকে ভালোবাসে। ও সুন্দরী, শিক্ষিত, ভালো একটা পরিবারের মেয়ে। আর ত্রয়ী, ওই তো শুধু একটু সুন্দরী, আর কি আছে ওর? শিষ্যের মেজাজ বিগড়ালো। ইচ্ছে হলো মোবাইলের ভিতর থেকেই ঠাটিয়ে রিমাকে কয়েকটা থাপ্পড় দিতে, কিন্তু সে কিছুই বলল না। ধপ করে কেটে দিল কলটা। ক্রোধে শরীরটা রিরি করছে। শিষ্য রাগে গজগজ করতে করতে পিছন ঘুরে তাকালো। দেখা পেল ত্রয়ীর মাথায় ঘোমটা দিয়ে কাপড় তুলছে। সাথে সাথে তার ভেতরের সব ক্রোধ বিরক্তিভাব যেন উবে গেল। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো সে। ওষ্ঠ বেঁকিয়ে বলল, কি আপা, কাপড় নিতে এসেছেন? ত্রয়ী তাকালো না। শিষ্য ফের বলল, আপা, আপনার পেছনের দিক থেকে দেখতে একদম আমার বউয়ের মতো লাগে। ইচ্ছে করে জাপটে ধরে 2-4টা চুমু খাই। এইটুকু বলে থামলো সে। ত্রয়ীর দিকে একটু এগিয়ে এসে বলল, বউয়ের মতো যখন দেখতে তখন বউ মনে করে 2-4টা চুমু তো খাওয়াই যায়, তাই না আপা? ত্রয়ী নাক মুখ কুচকালো। সে বেশ ভালোভাবেই বুঝলো এই শিষ্য তাকে চিনে ফেলেছে, নয়তো সকাল থেকে এমন ব্যবহারের কোনো মানে হয় না। বাড়িতে তো তৃপ্তিও আছে, কই তার সাথে তো এমন ব্যবহার করে না শিষ্য, শুধু তার সাথেই এমন করছে। ত্রয়ী মাথার কাপড়টা ফেলল। এবার ঘোমটাহীনভাবেই তাকালো শিষ্যের দিকে। রুক্ষ কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? এমন করছেন কেন? শিষ্য বাঁকা হাসল, এগিয়ে এলো ত্রয়ীর কাছে। এরপর এক হাত দিয়ে মেয়েটার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। শিউরে উঠল ত্রয়ী। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। নিজেকে শিষ্যের বন্ধন থেকে মুক্ত করতে ব্যস্ত হয়ে উঠল সে, কিন্তু শিষ্য ছাড়ল না, উল্টো আরও গভীরভাবে জড়িয়ে নিল নিজের সাথে। এরপর একটু ঝুঁকে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, সমস্যা হলো তুই আমার থেকে দূরে যেতে চাচ্ছিস, আর আমি তোর কাছে। শিউরে উঠল ত্রয়ীর সমস্ত কায়া। হৃদস্পন্দন গাঢ় হলো তড়িঘড়ি করে। বহুদিন পরে আবার সে এই পুরুষের সান্নিধ্য, তার শক্তপোক্ত হাতের ছোঁয়া মেয়েটির শরীরে।
ত্রয়ী ঢোক কিনল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, এইভাবে ধরেছেন কেন? ছাড়ুন আমাকে। ছাড়বো না, কি করবি? ত্রয়ী কটমট করে তাকালো শিষ্যের দিকে, অতপর তার বন্ধন থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে উঠল। কিন্তু হায়, ত্রয়ী শিষ্যকে এক চুলও সরাতে পারল না নিজের থেকে। ত্রয়ী বাঁকা হাসল, শিষ্য বাঁকা হাসল। আলতোভাবে ত্রয়ীর গালে হাত ছুঁয়ে দিতে দিতে বলল, এইটুকু তো চুনোপুটির মতো দেহ, তার কি তেজ! এখন কি তুই আমাকে শক্তি বাদ দিয়ে তেজ দিয়ে দূরে সরাতে চাইছিস নাকি? ত্রয়ী দাঁতে দাঁত পিষল, রুক্ষ কণ্ঠে বলল, আজে বাজে কথা না বলে ছাড়ুন আমাকে। তোর কি মনে হয় ছাড়ার জন্য তোকে আমি এত কষ্ট করে খুঁজে বের করেছি? এই 6 মাসে কম দৌড় করাসনি আমায়। এই প্রতিটা মাসের হিসাব আমি তোর থেকে সুদে আসলে নেব। ত্রয়ী ভ্রু কুচকালো। শিষ্যের মা বোন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে বেরিয়ে এসছে, এখন আবার হিসাব নিকাশ কিসের? ত্রয়ী ভ্রুজোড়া কুচকে রেখেই শুধালো, কিসের হিসেব নিকেশ? আমাকে ছেড়ে আসার হিসেব নিকেশ। এইটুকু বলে থামল শিষ্য, বাঁকা হেসে বলল, এই 6 মাস আমার থেকে দূরে থাকা এবং আমাকে কষ্ট দেওয়ার অপরাধে আগামী 6 বছর আমি তোর পেট খালি হতে দেব না। মানে? শিষ্য একটু ঝুঁকল, ত্রয়ীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, 6 বছরে 6টা বাচ্চা, 6 মাসে তো আর 6টা সম্ভব না, তাই বিষয়টা 6 বছর পর্যন্ত টেনে নিয়ে গেলাম। এইটুকু দয়া তোর উপরে আমি করলাম, তাছাড়া বিশ্রামেরও তো একটু দরকার আছে, তাই না? ত্রয়ী চমকালো, ভরকালো। 6 বছরে 6টা বাচ্চা? সে মানুষ নাকি বাচ্চা তৈরি মেশিন? ত্রয়ী চোখ বড় বড় করল, হতবাক কণ্ঠে বলল, 6 বছরে 6টা বাচ্চা? কেন কম হয়ে গেল? চিন্তা করিস না, ভাগ্য ভালো থাকলে এই 6 বছরের মধ্যে কোনো এক সময় যমজ বাচ্চাও হয়ে যেতে পারে, তখন বাচ্চার সংখ্যা বেড়ে যাবে। ত্রয়ী বিরস দৃষ্টিতে তাকালো শিষ্যের দিকে। বাচ্চা কি হাতের মোয়া নাকি যে যখন চাইবে আর হয়ে যাবে? কি বেলাজ পুরুষ মানুষ! আর তার কি বেলাজ কথাবার্তা! কি অবলীলায় সে বলে দিল কথাগুলো, একটুও বাঁধল না। ত্রয়ী নাক মুখ কুচকালো, কটমট করে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ মানুষ! কিসের বাচ্চা? কার বাচ্চা? দূরে সরুন আমার থেকে। দূরে তো সরবই না, আরও কাছে আসবো, বছর বছর বাচ্চার জন্ম দেব। তুই যেমন 6টা মাস আমাকে শান্তিতে থাকতে দিসনি, তেমন আমিও তোকে আগামী 6 বছর শান্তিতে থাকতে দেব না। এইটুকু বলেই থামল শিষ্য, দম নিয়ে ফের বলল, একবার, শুধু একবার তোকে নিয়ে ঢাকায় ফিরতে দে, তারপর দেখবি যেদিকে তাকাবি সেদিকে শুধু বাচ্চা আর বাচ্চা। আমি আমার বাচ্চাদের শিখিয়ে দেবো তোর চুল ধরে সারাদিন ঝুলে থাকতে, তোর হাত জামা কাপড় টেনে মাটিতে শুইয়ে দিতে, সারাদিন তোর কোলে উঠে বসে থাকতে। মোট কথা তোর জীবনের সব শান্তি আমি কেড়ে নেব। তাহলে আমি আপনাকে ছেড়ে দিব নাকি? আমি যদি সুখে থাকতে না পারি তাহলে আপনাকেও সুখে থাকতে দিব না। বাচ্চাদের শিখিয়ে দিব জনসম্মুখে আপনার লুঙ্গি টেনে মান ইজ্জত নিলামে তুলে দিতে। শিষ্য ওষ্ঠ প্রসারিত করল, ত্রয়ীর মুখে হালকা ফু দিয়ে বলল, তার মানে আমার বাচ্চার মা হতে তুই রাজি? তাহলে দেরি করছিস কেন? চল আজই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, তারপর আগামীকাল থেকেই বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া শুরু করি। ত্রয়ী অপ্রস্তুত হলো, কান দুটো উষ্ণ হয়ে উঠল আবার। কি নির্লজ্জ কথাবার্তা! আগামীকাল থেকেই নাকি বাচ্চা জন্ম দেওয়া প্রক্রিয়া শুরু করবে? শিশুকে প্রথম যখন ত্রয়ী দেখেছিল তখন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মেয়ে মানুষে যেন তার কঠিন অ্যালার্জি। তারপর গ্রামে গিয়ে শিষ্যের সাথে তার হঠাৎ বিয়ে হলো। ধীরে ধীরে লোকটা স্বরূপ প্রকাশ পেতে শুরু করলো, কিন্তু তাতেও এতটা নির্লজ্জ ছিল না। এখন তো একদম নির্লজ্জতায় ডিগ্রি লাভ করে এসেছে। ত্রয়ী হতবাক হয়ে তাকালো শিষ্যের দিকে, অবাক কণ্ঠে বলল, আপনি তো এমন ছিলেন না শীর্ষ ভাই, মন ছিলাম না? এতটা নির্লজ্জ। এটা তোর ভুল ধারণা বালির বস্তা। আমি প্রথম থেকেই বেপরোয়া নির্লজ্জ, শুধু তোকে দেখাতে পারিনি। তার আগেই তুই পালিয়ে এসেছিলি। সেদিন যদি পালিয়ে না আসতি তবে আজ তুই প্রেগনেন্ট থাকতি। পালিয়ে এসেছিল? এই কথাটা যেন বিষের মতো ঠেকলো ত্রয়ীর কাছে। সে কখন পালিয়ে এলো? উল্টো শিষ্যের মা বোন তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে কতটা অনুনয় বিনয় করেছিল ওই বাড়িতে তাকে একটু জায়গা দেওয়ার জন্য।
কিন্তু তারা কেউ তার কথা শোনেনি। কুকুরের ন্যায় ওই সন্ধেবেলা একা একটা মেয়েকে বের করে দিয়েছিল বাড়ি থেকে। আর শিষ্য কিনা আজ এতদিন পরে এসে বলছে সে পালিয়ে এসেছিল। ত্রয়ীর রাগ লাগলো, রুক্ষ কণ্ঠে সে বলল, আমি পালিয়ে আসিনি, আপনার মা বোন আমাকে জোর করে বের করে দিয়েছিল। আমার মা বোন তোকে বাড়ি থেকে বের করে দিল আর তুইও চলে এলি? একটা বার অন্তত, একটা বার আমাকে কল করতে পারতি, আমাকে বলতে পারতি তোর উপরে হওয়া অত্যাচারগুলোর কথা, তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা। ত্রয়ী হাসল, তাচ্ছিল্য করে বলল, আপনি হয়তো ভুলে গিয়েছেন ওই দিন দুপুর থেকেই আমি আপনাকে কলের পর কল করে যাচ্ছিলাম, কিন্তু আপনি আমার একটা কলও ধরেননি। সে তো অন্য কারণে, আমি তোর উপর একটু রেগেছিলাম তাই। তাহলে বিকেলে যখন আপনার মা বোন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন যে আপনি আমার কল ধরতেন তার নিশ্চয়তা কি ছিল? আপনি তখনও তো আমার উপর রেগেই ছিলেন। তাছাড়া আপনার সাথে আমার বিয়ে হয়েছিল কম দিন না, এর মধ্যে আপনি আপনার পরিবারের কাছে কিছুই জানাননি, আমাকে স্ত্রীর মর্যাদা পর্যন্ত দেননি, অথচ দাবি করেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। আমি তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে চাইনি, উল্টো বিয়েটাকেও মানিনি, কিন্তু আপনিই আমাকে স্বপ্ন দেখালেন, বিয়েটা মানতে বাধ্য করলেন। এইটুকু বলে থামল ত্রয়ী। তপ্ত নিঃশ্বাস ফের বলল, যাই হোক, আপনি যদি আগে থেকেই আমাদের বিয়ের কথাটা আপনার বাড়ির লোকেদের কাছে জানিয়ে দিতেন, তাহলে সেদিন অমন কোনো পরিস্থিতি তৈরি হতো না, আর আপনার মা বোনও আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিত না। আপাত দৃষ্টিতে আমাকে অপমান করা, বাড়ি থেকে বের করে দেওয়াটা আপনার মা বোনের দোষ হলেও মূল দোষটা ছিল আপনার। আমাদের বিয়ের কথাটা সকলের থেকে লুকিয়ে রাখাটা ছিল আপনার দোষ। শিষ্য এবার ত্রয়ীকে ছেড়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে আস্তে ধীরে বলতে শুরু করলো, দেখ বাড়ির বস্তা, সব কিছু বললেই করে ফেলা যায় না, সব কিছুর একটা নির্দিষ্ট সময় অসময় রয়েছে। তোর আর আমার বিয়েটা গ্রামে কিভাবে কোন পরিস্থিতিতে হয়েছিল তা তোর অজানা নয়। তুই আমাকে নির্লজ্জ ভাবতে পারিস, আমিও মানছি আমি নির্লজ্জ, কিন্তু তা শুধু তোর ক্ষেত্রে, আমার বাবা মা বোন কিংবা বাইরের লোকের সামনে তো না। সেখানে আমি হুট করে এসে তাদের সামনে কিভাবে বলতাম আমি রাতে রাত্রে কট খেয়ে বিয়ে করেছি? বিষয়টা আমার কাছে অস্বস্তিদায়ক ছিল। তারপরেও আমি ভেবেছিলাম বাবা মায়ের কাছে সবটা বলবো, কিন্তু মায়ের কাছে গিয়ে তার কথা শুনে আর আমার কথাগুলো বলা হয়ে ওঠেনি। আমার মায়ের আমার বিয়ে নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক শখ, অনেক স্বপ্ন, সব বাবা মায়েরই হয়তো এমন থাকে। আমিও তো আমার মায়ের একটাই ছেলে, আমি কিভাবে পারতাম তার স্বপ্নগুলো ভেঙে দিতে? আমি চেয়েছিলাম সবাইকে বুঝিয়ে শুনিয়ে মায়ের সব সব স্বপ্ন বাস্তবায়ন করে তোর সাথে আবার বিয়েটা করতে। তাই আমাদের কট খেয়ে বিয়ের কথাটা বলিনি বাড়ির কাউকে। আপনি ত্রয়ী আর পুরো কথাটা বলতে পারল না। তার পূর্বেই ভেসে এলো তৃপ্তির কণ্ঠস্বর, আপু আপু। মেয়েটা বোধহয় এদিকেই আসছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে। ত্রয়ী ছাদে এসেছে, কম সময় না। সে যখন ছাদে এসেছিল তখন চারিদিকটা পরিষ্কার ছিল, আর এখন আঁধার ঘনিয়েছে। একটু পরে মাগরিবের আজানও পড়বে বোধহয়। ত্রয়ী আর কিছু বলল না শিষ্যকে। পিছন ঘুরে বাকি কাপড়গুলো তুলতে শুরু করলো সে। ততক্ষণে তৃপ্তিও এসে দাঁড়ালো ছাদে, কোমরে হাত দিয়ে বলল, সে কখন ছাদে এসেছো আপু? এখনো কি কাপড় তোলা হয়নি? ওদিকে মা তোমাকে খোঁজাখুঁজি শুরু করেছে। ত্রয়ী কাপড়গুলো সব হাতে নিয়ে তাকালো তৃপ্তির দিকে। ওষ্ঠদয় ফাঁকা করে কিছু বলবে তার আগেই শিষ্য বলল, তোমার আপু ছাদে এসে আমার সাথে গল্পে বসেছিল, তাই কাপড় তুলতে তুলতে দেরি হয়ে গেছে। শিষ্য ছাদের এক কোণে দাঁড়িয়েছিল বিধায় এতক্ষণ তাকে খেয়াল করেনি তৃপ্তি। এবার তার কণ্ঠস্বর শুনেই তাকালো শিষ্যের দিকে, ভ্রু কুঁচকে শুধালো, আপনিও ছাদে ছিলেন? হ্যাঁ, গ্রাম্য প্রকৃতিটা উপভোগ করতে এসেছিলাম একটু। ত্রয়ী কপাল কুঁচকালো, ছাদের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আমি নিচে যাচ্ছি, তুই আয়। ত্রয়ী নিচে চলে গেল। শিশু আর তৃপ্তিও আর দাঁড়ালো না ওখানে। ছাদ থেকে নেমে এলো ত্রয়ীর পিছু পিছুই। চারদিকটা আধারের চাদরে ঢেকে যেতে শুরু করেছে একটু একটু করে। মাগরিবের নামাজের পরপরই ত্রয়ীদের বাড়ির বাসার কক্ষে মজলিস বসেছে। আলিয়া বেগম এবং লুৎফা বেগম চা বানিয়েছেন সবার জন্য। এখন এই চা সবার কক্ষে কক্ষে দিয়ে আসবেন, তার থেকে সবাইকে একসাথে এখানেই ডেকেছেন।
তামিমও আজ এসে বসেছে সবার কক্ষে। তামিমও আজ এসে বসেছে বসার কক্ষে। আগের থেকে এখন অনেকটাই সুস্থ সে, একা একা হেঁটে চলে আসতে পারে। আলিয়া বেগম এবং লুৎফা বেগম সবার জন্য চা এনে রাখলেন টি টেবিলে। এতগুলো চায়ের মধ্যে শুধু একটা কফি। শীর্ষ কফির মগটা হাতে তুলে নিল। মগে চুমুক দিতেই ওষ্ঠে হাসি ফুটল তার। সেই আগের স্বাদ। এই কফিটা আর দুধ চিনি দিয়ে বানানো হয়নি, একদম সে যেমন কফি পছন্দ করে তেমনভাবেই বানানো। এই বাড়ির মানুষদের তো আর তার পছন্দ অপছন্দ সম্পর্কে জানার কথা না। এর মানে কফি ত্রয়ীর বানানো। যাক, মেয়েটা তাকে ভুলে যায়নি, এখনও মনে রেখেছে তার সকল পছন্দ অপছন্দকে। শিষ্যের ভাবনার মধ্যেই দেখল ত্রয়ী হাতে একটা কাপ নিয়ে চা নিয়ে নিজের কক্ষের দিকে যাচ্ছে। শিষ্য আশেপাশে তাকালো একবার। সবাই যে যার কাজে ব্যস্ত, তার দিকে কেউ খেয়াল করছে না। এই সুযোগে সে কফি রেখে উঠে গেল। লম্বা লম্বা পায়ে এলো ত্রয়ীর কক্ষের নিকটে। মেয়েটা দরজা আটকানোর পূর্বেই সে তাড়াহুড়ো করে ঢুকলো ভিতরে। ত্রয়ী পুরো কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনি এখানে? এলাম তোকে বাচ্চা তৈরির প্রক্রিয়াটা আগে ভাগে একটু শিখিয়ে দিতে, নয়তো হঠাৎ করে ছয়টা বাচ্চা নিতে গেলে তুই ভয়ও পেয়ে যেতে পারিস। আবার সেই কথা। ত্রয়ী কটমট করলো, দাঁতে দাঁত পিষে বলল, অসভ্য লোক, বের হন আমার রুম থেকে। শিষ্য বেরোলো না, উল্টো আটো সাটো বেঁধে বসলো বিছানার উপরে। চোখ ঘুরিয়ে আশপাশটা দেখতে দেখতে বলল, একা থাকিস এই কক্ষে? না, 10-12 জন নিয়ে থাকি। শিষ্য কপালে ভাঁজ ফেলল, চোখে মুখে চিন্তিত ভাব ফুটিয়ে তুলে বলল, 10-12 জন নিয়ে থাকলে তো সমস্যা। আমি নির্লজ্জ, তবে এতটাও নির্লজ্জ নয় যে 10-12 জনের সামনে তোকে বাচ্চা হওয়ার প্রক্রিয়া শেখাবো। আমার ভীষণ লজ্জা করবে। ত্রয়ী হতাশ হলো। লোকটা এতটা বদ, অসভ্য, আর একে কিছু বলেও লাভ নেই, কথায় শুধু কথা বাড়বে, এ ব্যতীত আর কিছুই নয়। ত্রয়ী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, অতঃপর গিয়ে বসলো পড়ার টেবিলে। টেবিলের উপর থেকে একটি বই টেনে নিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো তাতে। শিষ্যও বসা থেকে উঠে দাঁড়ালো এবার। এগিয়ে এসে ত্রয়ীর হাত থেকে টেনে নিল বইটি, অতঃপর নাক মুখ কুচকে বলল, কি সব বই পড়ছিল? তুই পড়বি জীববিদ্যা নয়তো শারীরিক শিক্ষা, তা না এইসব ছাইপাস পড়ছিস? ত্রয়ীর ভেতরটা লাজে হাঁসফাঁস করে উঠল। এই লোক কি লাজ লজ্জা সব ঢাকায় রেখে তারপরে বরিশালে এসেছে? মেয়েটা টান মেরে বইটা নিয়ে নিল শিষ্যের হাত থেকে। থমথমে কণ্ঠে বলল, আমি জীববিদ্যার ছাত্রী নই, আর শারীরিক শিক্ষারও ছাত্রী নই। শিষ্য কপাল টান টান করলো, মাথা ঝাঁকিয়ে বলল, তাও তো ঠিক। যাক, ব্যাপার না, তুই একদম চিন্তা করিস না। সপ্তাহ খানেকের মধ্যে আমি তোকে জীববিদ্যা শারীরিক শিক্ষা সব শিখিয়ে দেব। ত্রয়ী দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, আপনার আমাকে এসব ছাইপাস শেখাতে হবে না। আপনি দয়া করে এই রুম থেকে এখন যান, আমার থেকে দূরে সরুন, আমাকে একটু শান্তি দিন। শিষ্য এবার ত্রয়ীর চেয়ারটা টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে, হাঁটু গেড়ে বসলো তার অভিমুখে। বাঁকা হেসে বলল, দূরে সরবো কি? এখন তো আরো কাছে আসতে হবে, নয়তো 6 বছরে 6টা বাচ্চা নেব কিভাবে? এখন 1 সেকেন্ডও অপচয় করা মানেও আমার বাচ্চাদের পৃথিবীতে আসতে 1 সেকেন্ড দেরি। দেখুন, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। আপনি আমার রুম থেকে যাবেন নাকি? যাব না। কি করবি? ত্রয়ীর হৃদয়ে ক্রোধের রাজ। ফোঁস ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল সে। শিষ্যকে কিছু বলতে গিয়েও থেমে গেল। একে কিছু বলে লাভ আছে কি? উল্টো সে এক বললে শিষ্য বলতে 3, আর তারই এখান থেকে চলে যাওয়া ভালো। সে চলে গেলে দেখা যাবে তার পিছু পিছু শিষ্যও এই কক্ষ ছেড়ে বেরিয়ে এসেছে। ত্রয়ী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো রূপ বাক্য ব্যতীতই হন হন করে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। শিষ্য প্রথমে একটু ভরকে গেলেও পরক্ষণেই আবার নিজেকে সামলে নিল। ত্রয়ীর পিছু পিছু পা বাড়াতে বাড়াতে বলল, আরে আরে, কোথায় যাচ্ছিস? স্বামীকে এভাবে কক্ষে একা ফেলে গেলে তোর গায়ে পাপ লাগবে, পাপ। রাত্রি কিছুটা ঊর্ধ্বে। শিষ্যরা কেবল রাতের খাবারের পাট চুকিয়ে এসে প্রবেশ করলো তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে। গত কয়েকদিন এই কক্ষে শিষ্য, রবি এবং আলভি
তিনজন একসাথে ঘুমালেও আজ ঘুমাবে শিষ্য এবং আলভি দুইজন। নয়ন আসার পর তাদের জন্য আরও একটি কক্ষ দেওয়া হয়েছে, তাই আর এক কক্ষে তিনজন না থেকে দুইজন দুইজন করে থাকবে বলে ঠিক করেছে তারা। কক্ষে প্রবেশ করেই আলভি ওয়াশরুমের দিকে গেল আর শিষ্য বসলো বিছানায়। তখনই তাদের কক্ষের দরজায় টোকা পড়ল, সাথে আবার ভেসে এলো তামিমের গলা। আসবো? প্রায় সাথে সাথেই শিষ্য জবাব দিল। আসুন। তামিম দরজা ঠেলে ভিতরে ঢুকলো। এগিয়ে গিয়ে শিষ্যের পাশে বসতে বসতে বলল, কি অবস্থা আপনাদের? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি অসুস্থ মানুষ, ঠিকভাবে আপনাদের তদারকি করতেও পারছি না। আরে এভাবে বলবেন না, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আর তদারকির কথা বলছেন, আপনি তদারকি করতে না পারলেও আপনার বাড়ির লোক করছেন। তাদের আপ্যায়নে আমরা আপ্লুত। উল্টো আমরা আরও এতদিন থেকে বোধহয় আপনাদের বিরক্ত করেছি। কী সব যে বলেন, আমরা মোটেও বিরক্ত হচ্ছি না, উল্টো আপনাদের আপ্যায়ন করতে পেরে আমরা আরও খুশি। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, আপনাদের কাছে আমিও সারা জীবনের জন্য ঋণী। এসব ঋণী টিনি বলে দয়া করে নিজেকে ছোট করবেন না। আমরা শুধুমাত্র আমাদের দায়িত্ব পালন করেছি, এছাড়া আর কিছুই নয়। এইটুকু বলে থামলো শিষ্য। দম ফেলে ফের বলল, তবে একটা কথা। কি? শিষ্য ইতস্তত শুরু করলো। আমতামতা করে বলল, বিষয়টা ঠিক আপনি কিভাবে নেবেন আমি জানি না, তবে আমাদের মনে হয় আরও কিছুদিন আপনাদের বাড়িতে থাকা হবে। আসলে একটা কাজে ফেঁসে গেছি, নয়তো সেই কবেই চলে যেতাম। আর এমনভাবে ফেঁসেছি যে কাজটা সম্পূর্ণ না করেও যেতে পারছি না। এতে এতটা ইতস্তত করার কি আছে? আমরা কি আপনাদের যেতে বলছি নাকি? আপনারা যতদিন খুশি এখানে থাকুন, সমস্যা নেই। শিষ্য ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল। আচ্ছা। তামিমও শিষ্যের সাথে তাল মিলিয়ে হাসলো একটুখানি। এরপর স্বল্প সময় নিয়ে বলল, একটা কথা ছিল আপনার সাথে। বলুন। আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। আমার বোনের ছবি আপনার মোবাইলে কিভাবে গেল বললেন না। শিষ্য তামিমের কথার উত্তর দিল না, বরং উল্টো প্রশ্ন করল, ত্রয়ী কি আপনার আপন বোন? তামিম চুপ করে রইল। কি উত্তর দেবে সে? ত্রয়ী তো তার আপন বোন নয়, ধরতে গেলে তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। ত্রয়ী তার সৎ মায়ের আগের। তামিমকে চুপ করে থাকতে দেখে শিষ্য বলল, আমার জানা মতে ত্রয়ীর কোনো ভাই বোন নেই। ওর বাবা ওকে ছোট রেখেই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন, মাও অন্যত্র বিয়ে করে চলে গেছেন। তামিম অবাক হলো। ত্রয়ীর সম্পর্কে এই লোক এত কিছু জানে কিভাবে? তবে কি শিষ্য আগে থেকেই ত্রয়ীকে চেনে? তামিম অবাক কণ্ঠে শুধালো, আপনি ত্রিকে আগে থেকেই চেনেন? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। এইটুকু বলে থামল শিষ্য। একটু সময় নিয়ে ফের বলল, আমি জানি না ত্রয়ীকে আপনারা কোথায়, কি অবস্থায়, কিভাবে পেয়েছেন। তবে আপনাদের কাছে আসার পূর্বে মেয়েটি আমার কাছে ছিল, আমার সুখ হয়েছিল। এরপর আমার অনিচ্ছাকৃত কিছু ভুলে মেয়েটির নিকট মস্ত বড় এক অপরাধী হয়ে উঠলাম। সে আমাকে ছেড়ে চলে এলো। এইটুকু বলে থামল শিষ্য। দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, সে ব্যাখ্যায় আমি আপাতত না হয় নাই গেলাম, কারণ সেই ব্যাখ্যায় যেতে গেলে আমি আমার পরিবার এবং আমার সাথে ত্রয়ীর সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠে আসবে। আমি এখনই আপনাদের অভিমুখে সবটা বলার জন্য প্রস্তুত নই। আমাকে আর 2 দিন সময় দিন, তারপরে শুধু আপনি নন, আপনার পরিবারের সকলের অভিমুখে দাঁড়িয়ে আমি সবটা ব্যাখ্যা করব। তামিম চুপচাপ শুনল সবটা এবং বুঝল শিষ্যের সাথে ত্রয়ীর কোনো গভীর সম্পর্ক ছিল। থাকতেও পারে, তারা তো আর ত্রয়ীর অতীত সম্পর্কে তেমন কিছু জানে না, আর কখনো জিজ্ঞাসাও করেনি। হতে পারে শিষ্যের কথাগুলোই সত্যি। তাদের কাছে আসার পূর্বে ত্রয়ী শিষ্যের কাছেই ছিল। তামিম বিচক্ষণ এবং বুঝদার মানুষ। সে আর শিষ্যকে এই বিষয় নিয়ে জোর জবরদস্তি করল না। ছেলেটা যখন 2-1 দিন সময় চাইছে, তখন সময়টা দেওয়া উচিত। তাছাড়া তামিম শিষ্যকে যতদূর চিনেছে, তাতে লোকটা তার দ্বারা ত্রয়ীর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর শিষ্যকে বোধহয় এখন তার আর ত্রয়ীর সম্পর্কের সমীকরণ এবং মেয়েটাকে কোথায় কিভাবে পেয়েছে বলে দেওয়া উচিত। লুকিয়ে রেখে কী লাভ? শিষ্যের কথা যদি সত্যি হয়, ত্রয়ীর সাথে যদি তার কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে এমনিই জেনে যাবে। সুতরাং আগেভাগে সবটা বলে দেওয়া শ্রেয়। এতে শিষ্য এবং তার মধ্যে বোঝাপড়াটাও ভালো হবে। তামিম একটু সময় নিল, অতঃপর আস্তে ধীরে বলতে লাগলো,
আপনারা যাকে আমার মা হিসেবে জানেন অর্থাৎ আলেয়া বেগম, তিনি আসলে আমার আপন মা নন, সৎমা। ত্রি তার সন্তান। আমার মা মারা যাওয়ার পর বাবা ত্রির মাকে বিয়ে করে এনেছিলেন, সেই থেকে উনি আমার লালন পালন দেখাশোনা করেছেন। এইটুকু বলে থামলো তামিম। ছোট একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, সেদিন রাতের সব ঘটনা, ত্রয়ীকে তারা কোথায় কিভাবে পেয়েছিল, কিভাবে এখানে এনেছে, সবটা। শিষ্য মনোযোগ দিয়ে শুনল তামিমের কথাগুলো। এখন তার নিকট সব পরিষ্কার। যাক, মেয়েটা অন্তত একটা ভালো কাজ করেছে। তার কাছে ফিরে না গেলেও নিজের মাকে তো কল করেছে, নয়তো ওই রাতে তার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারত। ওই রাতে যদি ত্রয়ী আলেয়া বেগমকে কল না করত আর তারা কি মেয়েটাকে উদ্ধার না করত, তবে আজ বোধহয় শিষ্য ত্রয়ীকে খুঁজেই পেত না, সারা জীবনের জন্য হারিয়ে ফেলত। শিষ্য 2 হাতে ধরল তামিমের 2 হাত, কৃতজ্ঞতার স্বরে বলল, আপনারা যে আমার কত বড় উপকার করেছেন তা আপনারা নিজেরাও জানেন না। আপনাদের নিকট আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। সকালের সময় চারিদিকটা সূর্যের উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। মেহের একদম কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়েছে নিজ কক্ষ থেকে। তবে নিচে নেমেই বসার কক্ষে সে দেখতে পেল কিছু জনমানব ভিড়। তার বাবাও বসে আছে সেখানে। হয়তো লোকগুলো তার বাবার কাছে কোনো কাজের জন্য এসেছে, এমন প্রায়ই আসে। মেহের ততটা পাত্তা দিল না, কলেজ ব্যাগটা কাঁধে নিয়েই বসার কক্ষ থেকে হেঁটে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ তার কানে একটি বাক্য এসে বাড়ি খেল। এ মাসে কর্মচারীদের বেতন অর্ধেক দিবে, আর কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে এ মাসে বাজারে প্রোডাক্ট তেমন চলেনি, অনেক লসে পড়তে হয়েছে, তাই শ্রমিকদের বেতনও কম দেওয়া হয়েছে। কথাটা শেষ হতে না হতেই পাশ থেকে উঠে একজন বলল, তা আমরা জানি, ওরা তো জানে না। আমরা ওদের যা বুঝাবো ওরা তাই বুঝবে। সরোয়ার চৌধুরীর কথা শেষ হতে না হতেই পাশ থেকে অন্য আরেকজন বলল। সরোয়ার চৌধুরী হাসলেন, ওষ্ঠ বাঁকিয়ে বললেন, ওদের এই বকেয়া বেতন পরিশোধ করব তোমাকে কে বললো? সময় আসতে দাও, তখন দেখো কি করি। যাই হোক, এ কাজের জন্য তোমরাও বকশিস পাবে। আমার সঙ্গ দেওয়ার জন্য তোমাদের খালি হাতে ফেরাবো না। বকশিসের কথা শুনে চোখ মুখ চকচক করে উঠল উপস্থিত সকলের। তারা আর কেউ সরোয়ার চৌধুরীর কথার উপরে কোনো প্রতিবাদ করল না। তবে পাজোরা থেমে গেল মেহেরের। নিজের কানকে এই মুহূর্তে তার বিশ্বাস হচ্ছে না। এই মাত্র এই কথাগুলো তার বাবাই বলল তো, নাকি অন্য কেউ? তার বাবা এইভাবে তাদেরই কারখানার শ্রমিকদের হক মেরে খায়? এ তার বাবার কেমন রূপ? তবে কি আলপি সত্যিই বলেছিল? তার বাবা তাদের সামনে যেভাবে থাকে আসলে সে তেমন নয়। সে দুর্নীতিগ্রস্ত, ঠক, প্রতারক। মেহেরের পাজোরা আর চলতে চাইল না। লজ্জায়, ঘৃণা এবং অবিশ্বাসের দাপটে কাঁপন ধরল পুরো শরীরে। আকাশে স্থান পাওয়া সূর্যটা তার তেজ আরও বাড়িয়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে চারিদিকের ব্যস্ততা। শিলা একা একা বসে রয়েছে তাদেরই কলেজ ক্যাম্পাসে, অপেক্ষা রিমা আসার। মেয়েটাকে বলেছিল শিষ্যকে তার ভালোবাসার কথা জানাতে, জানিয়েছে কিনা কে জানে। শিলার ভাবনার মধ্যেই সে অনুভব করলো কেউ এসে বসেছে তার পাশে। পাশ ফিরে রিমাকে আবিষ্কার করতেই আনন্দিত হলো সে। উত্তেজিত কণ্ঠে বলল, তুই এসেছিস? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। রিমা আলতো হাসলো, মাথা নাড়িয়ে জবাব দিল, আজ একটু দেরি হয়ে গেল, রাস্তায় যা জ্যাম। তা তোর কি অবস্থা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর? আলহামদুলিল্লাহ। একটু বলে থামলো শিলা, কিছুটা ইতস্তত করে শুধালো, শিশু ভাইকে বলেছিলি আমার কথা? রিমা কিছুটা দোটানায় পড়ল। শিশুকে তো সে অবশ্যই শিলার কথা বলেছে, কিন্তু তার ভাই যে এখনও ত্রয়ীর জন্যই পাগল। শিলার বিষয়ে কোনো কথা শুনতেই সে নারাজ। এই কথাগুলো এখন সে শিলাকে কিভাবে বলবে? বললে দেখা যাবে শিলা কষ্ট পাবে, আবার না বললেও তো ঝামেলা। শিলা শিষ্যের আশায় বুক বেঁধে থাকবে, তাকে একতরফা ভালোবেসে যাবে। যাক, তার বলার কাজ বলে দিক, পরে যা হবার হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রিমা। এরপর বলল, বলেছিলাম, কিন্তু শীর্ষ ভাই এখনও ত্রয়ীর জন্যই পাগল। সে তোর বিষয়ে কোনো কথাই শুনতে চায় না। আমি বলি কি শিলা, তুই শীর্ষ ভাইকে ভুলে যা। শুধু শুধু তার পিছনে পড়ে থেকে আর কি হবে? তাছাড়া শীর্ষ ভাইয়ের সাথে ত্রয়ীর বিয়ে হয়েছে,
তুই তো বলেছিলি তোরা ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। এখন আর শিশু ভাইয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমি শিশু ভাইকে পেলেও পেতে পারি। তা বলেছিলাম, কিন্তু এখন দেখছি সে এখন ওই মেয়ের জন্যই পাগল, ওই মেয়েটাকেই খুঁজে বেড়াচ্ছে। দেখ শিলা, কারো মনের উপরে তো আমাদের হাত নেই, আর শিশু ভাইয়ের তোকে ভালোবাসে না, তুই তাকে ভুলে যা। ভুলে যা বললেই কি সব ভোলা সম্ভব নাকি? আর যদি শিশুকে সে ভুলেই যাবে, তাহলে রিমার সাথে বন্ধুত্বটা কেন করলো? ক্রোধে শরীরটা রিরি করে উঠল শিলার। এর মধ্যেই রিমা শুধালো, তুই আমার বিষয়টা সাহেব স্যারকে বলবি কবে? শিলার ক্রোধ যেন আরও বাড়ল। এই মেয়েটা শিশুকে তাকে পাইয়ে দিতে পারলো না, অথচ এখন বলছে শাহিদের কাছে তার ভালোবাসার কথা বলে দিতে। শিলা যদি তার ভালোবাসার মানুষকে না পায়, তবে রিমা পাবে কেন? ভালোবাসার মানুষকে না পেয়ে শিলাকে যদি কাঁদতে হয়, কষ্ট পেতে হয়, তবে সেই কষ্ট রিমাকেও পেতে হবে। কারণ রিমাই তো এতদিন শিশুকে নিয়ে তাকে ভরসা দিয়ে এসেছে। একমাত্র রিমার ভরসাতেই সে এত দূরে গিয়েছে, নয়তো এতটাও এগুতো না। শিলা চোখ মুখ শক্ত করল, কণ্ঠে কাঠিন্য এঁটে বলল, আমি কাউকে কিছু বলতে পারবো না। রিমা অবাক হলো, অবাক কণ্ঠেই শুধালো, কেন? তুই তো বলেছিলি তুই সাহেব স্যারকে আমার কথা বলবি। আমি বলেছিলাম তুই শিষ্য ভাইকে আমার কথা বললে আমি শাহেদ স্যারকে তোর কথা বলবো। আমি শীর্ষ ভাইকে তোর কথা বলেছি তো। কিন্তু শিষ্য ভাই আমাকে মানেনি। সে দোষ তো আমার না, শীর্ষ ভাই তোকে ভালোবাসে না, সে অন্য কয়েকজনকে বিয়ে করেছে, এখানে আমার দোষ কি? কার দোষ কার গুণ আমি কি জানি? আমি শুধু জানি তুই শিষ্য ভাইকে আমার জন্য আনতে পারিসনি, সুতরাং আমিও তোর জন্য কিছু করতে পারবো না। রিমা যেন আকাশ থেকে পড়ল। সে শিলার ভালোবাসার মানুষকে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেনি বিধায় সেও তাকে সাহায্য করবে না? এ কেমন বন্ধুত্বের পরিচয়? রিমা উঠে দাঁড়ালো, হতবাক কণ্ঠে বলল, আমি শীর্ষ ভাইয়াকে তোকে পাইয়ে দিতে পারিনি বলে তুইও সাহেব স্যারকে আমার কথা বলতে পারবি না? এ আমাদের বন্ধুত্ব? শিলা ওষ্ঠ বাঁকালো, তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কিসের বন্ধুত্ব? তোর সাথে আমি বন্ধুত্বই করেছি শিষ্য ভাইয়ের জন্য, তাকে পাওয়ার জন্য। সেই যদি আমার না হয়, তাহলে তোর মতন অহংকারী স্বার্থপর মেয়ের সাথে বন্ধুত্ব রেখে আমার কী লাভ? আর তাছাড়া শিক্ষকের সামনে প্রেম ভালোবাসা বিষয়ে কথা বলা মানেই তার চোখে খারাপ হওয়া। তোর জন্য আমি স্যারের চোখে খারাপ হতে যাব কেন? রিমা আহত হলো, নড়বড়ে কণ্ঠে শুধালো, আমি অহংকারী স্বার্থপর? অবশ্যই, তা না হলে ত্রয়ীর মতন একটা অসহায় মেয়েকে তুই বাড়ি থেকে বের করে দিলি কিভাবে? আমি না হয় তাকে দেখতে পারতাম না, কারণ শিষ্য ভাই ওকে ভালোবাসে, কিন্তু তুই কোনো কারণ ছাড়াই ওকে দেখতে পারতি না। রোজ রোজ মেয়েটাকে অত্যাচার করার কারণ খুঁজতি। আমি তো তোর জন্যই এসব করেছি। আমি কি তোকে বলেছি এসব করতে? এখন আমার দোষ দিবি না। রিমার হৃদয় ভারী হলো, সাথে রাগও লাগলো ভীষণ। যে বান্ধবীর জন্য এত কিছু করলো, নিজের ভাইয়ের চোখে পর্যন্ত খারাপ হলো, সেই বান্ধবী এখন তাকে বলছে অহংকারী স্বার্থপর। বিষয়টা অনেকটা এমন হয়ে গেল না, যার জন্য করি চুরি সেই বলে চোর। রিমা চোখ মুখ শক্ত করলো, দাঁতে দাঁত চেপে বলল, তুই একটা বেইমান, তোর জন্য এত কিছু করলাম, আর আজ তুই আমাকে এসব কথা বলছিস? শীর্ষ ভাই ঠিকই করেছে তোকে না ভালোবেসে। তোর মতো মেয়ে যে সংসারে যাবে সেই সংসারই ধ্বংস। আর তুই যে সংসারে যাবি সে সংসারে বুঝি খুব ভালো হবে? তোর প্রকৃত রূপ জানলে কোনো ভালো মানুষের তোকে বউ করে নিতে চাইবে না। আমাকে ভালো ঘরের মানুষ বউ করে নিতে চাইবে নাকি খারাপ ঘরের, তা আমি বুঝে নেব। তুই তোর নিজের চরকায় তেল দে। শীর্ষ ভাইকে তুই পাসনি, আর কখনো পাবিও না, অন্তত আমি পেতে দিব না। তা দিবি কেন? অন্যের ভালো তো তোর সহ্য হয় না, অন্যের ভালো দেখলে তোর জ্বলে। তুইও বা কম কিসে? এতদিন থেকেছি তো তোর সাথে, তোর সকল কুকীর্তি সম্পর্কে অবগত। একটা বাচাল অসভ্য নির্লজ্জ মেয়ে। এক কথা দুই কথায় বেশ গুরুতরভাবেই ঝগড়া বেঁধে গেল রিমা এবং শিলার মধ্যে। ঝগড়ার তাড়নায় তারা নিজেদের কণ্ঠস্বর কিংবা ভাষা
কোনোটাই সংযত রাখেনি। চারিদিক থেকে শিক্ষার্থীরা জড়ো হতে লাগলেও তাদের ঝগড়া উপভোগ করতে। কেউ হাসছে তো কেউ আরও তাদের ঝগড়ার আগুনে ঘি ঢালার চেষ্টা চালাচ্ছে। চারিদিকে মানুষের ভিড় দেখে শিলা সবাইকে শুনিয়ে শুনিয়ে একটু জোরে জোরেই বলল, শাহেদ স্যার এসেছে থেকে তার পিছনে পড়ে আছিস, লজ্জা করে না? ছাত্রী হয়ে স্যারের পেছনে পড়তে, আর এখন আমাকে বলছিস তোর জন্য স্যারের কাছে ভালোবাসার কথা বলে দিতে। আশেপাশে সবাই শুনল শিলার কথাগুলো। রিমা লজ্জিত হলো। এতক্ষণের ঝগড়াটাও তাও একটা পর্যায়ে ছিল, এখন সবার সামনে তাকে একদম নিচু করে দিল। রিমা আশেপাশে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আমি শাহেদ স্যারের পিছনে ঘুরি, আর তুই কি করিস? এতদিন আমার ভাইয়ের পিছনে ঘুরেছিস, আমার পিছু পিছু আমাদের বাড়ি পর্যন্ত গিয়েছিস। যে দেখলি আমার ভাই তোকে পাত্তা দেয় না, অমনি আমি ভালো না। আজকালকার মেয়ে মানুষ, এদের লাজ লজ্জা বলতে কিছুই নেই। এরা নিজেরা ছেলেদের পিছনে ঘোরে, তাকে পাওয়ার জন্য আবার তার বোনকে সিঁড়ি হিসেবেও ব্যবহার করে। এবার শিলাও লজ্জিত হলো, অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো চারপাশে। সবাই কেমন ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। শিলা দাঁতের দাঁত চিপল, শুধু এইটুকু বলল, এই অপমানের বদলা আমি নেবই। আমিও দেখব তুই কিভাবে শাহেদ স্যারকে পাস, আমিও দেখে নেব। শিলা চলে গেল। রিমা ততটা পাত্তা দিল না তার কথায়। তবে তার খারাপ লাগলো ভীষণ। যাকে এতদিন নিজের বান্ধবী ভেবে এলো, যার জন্য ত্রয়ীর মতো একটা মেয়েকে বাড়ি থেকে বের করলো, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলো, তাকেও বাড়ি ছাড়া করলো এই বান্ধবী, কিনা শেষ পর্যন্ত তার সাথেই বেইমানি করলো। এইভাবে বন্ধুত্বের প্রতিদান দিল। সকালের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখনও। সৌরভ হোসেন এবং সুমন হোসেন ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেছেন। তবে শিষ্য, আলভি, রবি এবং নয়ন এখনও খাবার টেবিলে। তাদের আজ খাবার খেতে বসতেই দেরি হয়েছে। কিছুটা সময় নিয়ে খাওয়া শেষ করলো শিষ্য, আলভি, রবি এবং নয়ন। তৃপ্তি এবং লুৎফা বেগম নামলেন একটু বাসনকোসন গুছোতে। রবি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হাত ধুতে যাবে। বেসিনের দিকে এক পা বাড়াতেই তৃপ্তি হঠাৎ নিজের এক পা বাড়িয়ে দিল। রবি অতটা খেয়াল করলো না। বেখেয়ালিতে পরের কদম বাড়াতেই তার পা বাঁধল তৃপ্তির পায়ের সাথে। মুহূর্তে শরীরের ভারসাম্য হারালো সে। সামনে ছিল চেয়ার, সেই চেয়ারটার উপর হুম রেখে পড়ল। ফলস্বরূপ চেয়ারের এক কোণা ঢুকে পড়ল রবির কপালে। সাথে সাথে লাল রক্তের দেখা মিলল সেই স্থান থেকে। আকস্মিক ঘটনায় চমকে উঠল উপস্থিত সকলে। শিষ্য, আলভি এবং নয়ন ছুটে গেল তাকে ধরতে, কিন্তু যা ঘটার তা আগেই ঘটে গেছে। শিষ্য এবং আলভি হন্তদন্ত হয়ে ধরল রবির দুই বাহু, টেনে উপরের দিকে তুলতে তুলতে শুধালো, তুই ঠিক আছিস তো? বলি কিভাবে? রবি সোজা হয়ে দাঁড়াতেই ফের চমকালো সবাই। লুৎফা বেগম তাড়াহুড়ো করে বললেন, এ কি, তোমার তো কপাল কেটে গেছে। ইস, এত রক্ত বেরিয়েছে। রবি হাত দিল কপালে। ততক্ষণে রক্ত তার কপাল বেয়ে নাক অব্দি গড়িয়েছে। ব্যথাও লাগছে ভীষণ, মাথাটা ঝিমঝিম করছে। তবুও জোরপূর্বক ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল সে। অতঃপর বলল, ওই একটু কেটেছে, সমস্যা নেই। তা বললে হবে কি করে? কতখানি কেটে গেছে, রক্তও বেরিয়েছে। কথাটা বলেই তিনি তাকালেন তৃপ্তির দিকে, তাড়া দিয়ে বললেন, ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয় তো তাড়াতাড়ি, রক্ত পড়া বন্ধ করতে হবে এখনই। তৃপ্তি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল এক কোণে। ভীষণ খারাপ লাগছে তার। অপরাধবোধে ভিতরটা মুষড়ে পড়েছে। তাই আজ তার জন্যই রবির কপাল কাটল, এতটা রক্ত গড়ালো। সে এত কিছু ভেবেও পা বাড়ায়নি তখন। সব সময় রবি শুধু তাকে অপমান করে, তাই সে রবিকে একটু শিক্ষা দিতে চেয়েছিল। ভেবেছিল পা বাড়াবে, রবি তার পায়ে বেঁধে হোঁচট খাবে, আর তারপর সবাই রবির উপরে হাসবে। কিন্তু সেখানে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে তা সে কিছুতেই বুঝতে পারেনি। তৃপ্তি দাঁড়ালো না ওখানে, ছুটে গিয়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো। ততক্ষণে রবি, শিশুরাও হাত ধুয়ে চেয়ারে বসেছে। তৃপ্তি ফার্স্ট এইড বাক্স আনতেই শিষ্য তা নিয়ে নিল।
বসলো রুবির কপালে ঔষধ লাগাতে। কিছুটা সময় গড়ালো। ত্রয়ী কাঁধে কলেজ ব্যাগ নিয়ে কেবলই বেরোলো বাড়ি থেকে। শিষ্যও তার পিছু পিছু বেরিয়ে এলো। পিছন থেকে ডেকে বলল, বালির বস্তা দাঁড়া। ত্রয়ী যেন শুনেও শুনল না শিষ্যের কথা। সে নিজের মতো হেঁটে চলল সামনের দিকে। শিষ্য দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, তোকে দাঁড়াতে বলেছি, বালির বস্তা দাঁড়া। ত্রয়ী এবারেও দাঁড়ালো না। শিষ্যের রাগ লাগলো ভীষণ। লম্বা লম্বা পা ফেলে দিয়ে দাঁড়ালো মেয়েটার পথ আগলে। ত্রয়ী ভ্রু কুচকালো, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি? এভাবে বখাটেদের মতো আমার পথ আগলে দাঁড়িয়েছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। তোকে দাঁড়াতে বলেছিলাম না, দাঁড়ালি না কেন? ত্রয়ী ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, আমারও ইচ্ছে হয়েছে তাই। শিষ্য অবাক হলো। ত্রয়ী আর আগের মতো নেই। আগে ত্রয়ীকে যা বলতো মেয়েটা তাই করতো, কখনো কথার পৃষ্ঠে একটা জবাবও দিত না। আর এখন মুখে যেন খই ফুটছে এই মেয়ের। প্রতিটি কথায় তার জবাব দেওয়া চাই। শিষ্যের মুখশ্রী থমথমে রূপ ধারণ করলো। গম্ভীর কণ্ঠে বলল, তুই বদলে গেছিস বালির বস্তা, আগের থেকে চালাকও হয়ে গেছিস। তো সারা জীবন বলদ থাকবো নাকি? বাপের বাড়ি এসে সাপের 5 পা দেখেছিস? সাপের কোনো পা নেই। এখন কিন্তু তুই বেশি কথা বলছিস বালির বস্তা। আপনি আমার পথ ছাড়ুন, তাহলেই আর বেশি কথা বলবো না। শিষ্য থেমে গেল। বুঝলো এই মেয়েকে আর কিছু বলে লাভ নেই। এখন আর ত্রয়ীকে রাগ দেখিয়ে বা ধমকে সামলানো যাবে না। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল সে। অতঃপর বলল, দেখ বালির বস্তা, বিগত দিনে কি হয়েছে না হয়েছে তুইও সব জানিস, আমিও জানি। আমি মানছি আমার মা বোন অন্যায় করেছে এবং তার জন্য তাদের আমি যথেষ্ট শাস্তি দিয়েছি। তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বলে আমিও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। গত 6 মাস ধরে আমি বাড়ি ফিরি না, মা বোনের সাথে কথা বলি না। তো শিশু একটু সময় নিল, ছোট একটি শ্বাস ফেলে বলল, বিগত দিনে কি হয়েছে না হয়েছে ভুলে যা। কম তো কষ্ট দিলি না আমাকে। গত 6টা মাস আমার থেকে দূরে থাকলি, এখনো কি তোর আমাকে শাস্তি দেয়া শেষ হয়নি? ত্রয়ী চুপ করে রইল, জবাব দিল না কোনো। শিশু একটু এগিয়ে এসে ত্রয়ীর একটা হাত ধরল, মোলায়েম কণ্ঠে বলল, এখন আমার সাথে ফিরে চল আমার বাড়িতে। শিষ্য ত্রয়ীর হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল, কঠিন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। না, তুই আমার সাথে যাবি না শিষ্যের মেজাজ বিগড়ালো, দাঁতে দাঁত পিষে চিবিয়ে বলল, শেষবারের মতো বলছি, বাড়ি ফিরে চল বাড়ির বস্তা। যাবো না আমি। ত্রয়ীর শক্ত কণ্ঠস্বর। শিষ্যের হঠাৎ খেয়ালে এলো ত্রয়ী অভিশাপে ভয় পায়। এর আগেও অভিশাপের ভয় দেখিয়ে তাকে দিয়ে বেশ কিছু কাজ করিয়ে নিয়েছে সে। শিষ্য বাঁকা হাসল, এরপরে বলল, বাড়িতে ফিরবি নাকি অভিশাপ দেব? ত্রয়ীও হাসল শিষ্যের কথায়। এই লোক ভেবেছে তাকে অভিশাপের কথা বলবে, আর সে তাড়াতাড়ি দৌড়ে বাড়ি চলে যাবে। এখন সময় বদলেছে, ত্রয়ী শক্ত হয়েছে। সে এখন আর ভয় পায় না ওইসব অভিশাপে। আগে তার ভিতরে হারানোর ভয় ছিল, তাই অভিশাপে ভয় পেত। এখন তার জীবনে হারানোর মতো কিছু নেই, আর অভিশাপে ভয়ও নেই। ত্রয়ী মুখ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, দিন অভিশাপ। আপনার অভিশাপে ভয় পায় কে? সত্যি সত্যি কিন্তু অভিশাপ দেব। দিন না, তাড়াতাড়ি দিন। আর যদি আপনি অভিশাপ দিতে ভয় পান তাহলে আমাকে বলুন, আমি আপনাকে অভিশাপ দিই। 32টা দাঁত আমার মুখে। এই মুখ থেকে দেয়া অভিশাপ বিফলে যাওয়ার চান্স খুবই কম। শিষ্যের ক্রোধ আরও বাড়ল, কটমট করে বলল, কি অভিশাপ দিবি? দে তো দেখি, কত বড় সাহস তোর। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, কি অভিশাপ দেবে ভেবে পেল না। শেষে এক প্রকার হুজুরের বসেই বলে ফেলল, আপনার মাথায় গু পড়ুক। ত্রয়ীর কথাটা বলতে দেরি, শিষ্যের মাথায় সাদা বর্ণের এক দলা ঘন তরল এসে পড়তে দেরি লাগলো না খুব বেশি। শুধু মাথায় না, মাথার উপর থেকে কিছুটা তরল ছিটকে কপালেও লাগলো তার। সাথে সাথে চোখ বন্ধ করে নিল শিষ্য। সম্ভবত মাথার উপরে থাকা গাছ থেকে কোনো পাখি তার মলক ত্যাগ করেছে, আর সেটাই এসে পড়েছে শিষ্যের মাথায়, কপালে। ত্রয়ী হতবাক হয়ে পড়ল। সত্যি তার অভিশাপ এইভাবে লেগে গেল। ত্রয়ী চোখ বড় বড় করল, বিস্মিত কণ্ঠে বলল, সত্যি আপনার মাথায় গু এসে পড়েছে?
শিষ্যের গা ঘিন ঘিন করে উঠল। শিশি কিনা পাখিতে কাজ ছেড়ে দিয়েছে তার মাথায়। ইস, কি বিশ্রী অভিজ্ঞতা। শিষ্যের নাক মুখ কুচকে এলো, দাঁতে দাঁত পিষে বলল, বালির বস্তার বাচ্চা। ত্রয়ী নিজেই তো হতবাক এমন ঘটনায়, তবে সে তা প্রকাশ করল না, বরং ভাব নিয়ে বলল, দেখেছেন, বলেছিলাম না 32টা দাঁত আমার মুখে। এই মুখ থেকে দেয়া অভিশাপ বিফলে যাওয়ার চান্স খুবই কম। 32টা দাঁত, তাই? দাঁড়া তুই। কথাটা বলে শিষ্য ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। চোখে পড়ল রাস্তার ধারে একটি ভাঙা ইটের টুকরোর দিকে। শিষ্য হন্তদন্ত হয়ে হাতে তুলে নিল সেটি। ত্রয়ীর দিকে তেড়ে গিয়ে বলল, আয়, এই ইট দিয়ে টাক মেরে তোর সব দাঁত ফেলে দিই। যে দাঁতের জন্য আমার গায়ে অভিশাপ লাগবে, আমার মাথায় গু পড়বে, সেই দাঁতই আমি রাখবো না। ত্রয়ী তো আঁতকে উঠল, দ্রুত সরে গেল পিছনের দিকে। শিষ্য যা ছেলে, তাতে এই ইট দিয়ে টাক মেরে তার দাঁত ফেলেও দিতে পারে। ত্রয়ী আমতা আমতা শুরু করলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, শুধু কি আমার দাঁতের দোষ? আপনার চুলের দোষও আছে। মেয়েদের মতো লম্বা লম্বা চুল রেখেছেন, সেগুলো আবার উস্কো খুস্কো। পাখি তো নিজের বাসা ভেবে পটি করে চলে গেছে। এইটুকু বলে থামল ত্রয়ী, মুখ বাঁকিয়ে ফের বলল, চুলদাড়িতেই চোখ মুখ ঢেকে গেছে। মনে হচ্ছে যেন কোনো পাগল পাখির বাসা মাথায় নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে তো পাখি মাথায় পটি করে গেছে, দুদিন পর দেখা যাবে মানুষ পাগল ভেবে পাগলা গারদে নিয়ে যাচ্ছে। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না ত্রয়ী। যত্র তত্র পায়ে চলে গেল কলেজের দিকে। এখন এখানে থাকা মানেই বিপদ। সে যা বলেছে তাতে শিষ্য যে কোনো সময় ওই ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দিতে পারে। তবে এবার আর শিষ্য গেল না ত্রয়ীর পিছু পিছু, দাঁড়িয়ে রইল ওখানেই, হাত বোলালো চুল দাড়িতে। সত্যিই তার চুল দাড়িগুলো একটু বেশিই বড় বড় হয়ে গেছে। এতদিন হন্যে হয়ে ত্রয়ীকে খুঁজতে খুঁজতে, তার কথা ভাবতে ভাবতে এগুলো কাটা হয়নি। সত্যি বলতে কাটতেও ইচ্ছে হয়নি। তবে এখন এগুলো কাটা প্রয়োজন। অন্তত ত্রয়ীর নিকট নিজের সুদর্শনতা জাহির করতে হলেও চুলদাড়িগুলো কাটা প্রয়োজন। রিমার সাথে ঝগড়ার পর থেকেই শিলা অপেক্ষায় আছে শাহিদের। শাহিদ কলেজে আসার সংবাদ তার কর্ণে পৌঁছাতেই ছুটে গেল শাহিদের জন্য বরাদ্দকৃত কক্ষের দিকে। দরজার নিকটে দাঁড়িয়ে শুধালো, স্যার আসবো? শাহিদ নিজের টেবিলে বসে কি যেন কাজ করছিল। শিলার গলা পেয়ে একবার চোখ তুলে তাকালো সে, ফের আবার নিজের কাজেই মনোযোগ দিতে দিতে বলল, শিলা এগিয়ে গিয়ে দাঁড়ালো শাহিদের টেবিলের নিকটে। একটু সময় নিয়ে বলল, আপনার সাথে কিছু কথা ছিল স্যার। শিলা এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, আর আপনি কি না কি মনে করেন। শাহেদ নিজের কাজ থামিয়ে ফের তাকালো শিলার দিকে, অভয় দিয়ে বলল, নিঃসংকোচে বলো, সমস্যা নেই। শিলা মনে মনে হাসল, তবে চোখে মুখে একটা ইতস্তত ভঙ্গি নিয়েই বলল, আমার বান্ধবী আছে না রিমা, ও আপনাকে পছন্দ করে। অবশ্য পছন্দ করে বললেও ভুল হবে, ওর ভেতরে আপনাকে নিয়ে একটা জেদ কাজ করে। শাহেদ প্রথমে অবাক হলো শিলার কথা শুনে। এর মানে রিমাও তাকে পছন্দ করে? তবে পরক্ষণেই আবার মেয়েটা কি বলল, রিমার ভেতরে তাকে নিয়ে জেদ কাজ করে? এই কথার মানে কি? শাহেদের ভ্রুযুগল কুচকে এলো, কপালে ভাঁজ ফেলে সে শুধালো, মানে ওর ভেতরে আপনাকে ভালোবাসা, চাওয়া বা নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষার তুলনায় আপনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা অধিক। ওদের বাড়িতে একটা মেয়ে থাকতো না, ত্রয়ী? হ্যাঁ শুনেছি, মেয়েটা নাকি এখন চলে গেছে। না স্যার, মেয়েটা চলে যায়নি, ওকে রিমা আর রিমার মা মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধু আপনার জন্য। শাহেদ বিস্মিত হলো, হতবাক কণ্ঠে শুধালো, আমার জন্য? হ্যাঁ, আপনি তো প্রায় মেয়েটার সাথে কথা বলতেন, এটা রিমা সহ্য হতো না। ও চাইতো আপনি শুধু ওর কথা বলুন, ওকে দেখুন। এই বিষয় নিয়েই ত্রয়ীর ওপর ওর ক্ষোভ ছিল। সারাদিন উঠতে বসতে মেয়েটাকে অপমান করত। এর মধ্যে আবার জানতে পারলো ওর ভাইয়ের সাথে ত্রয়ীর একটা সম্পর্ক আছে। দুই মিলিয়ে ত্রয়ীর প্রতি ক্ষোভ আরও বেড়ে গেল।
এবং মেয়েটার বিরুদ্ধে ওর মাকে খেপিয়ে তুলল। তারপর দুজন মিলে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিল। এইটুকু বলে থামল শিলা। চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলে বলল, বাপমাহীন মেয়েটা, চারকুলে কেউ নেই, তারপরও ছটফটে কিংবা স্বভাবের নয়। সেই মেয়েটাকে একা বাড়ি থেকে বের করে দিয়েছে আর ওর মা মিলে। মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, নাকি মরে গেছে কেউ জানে না। সেই সেই শিষ্য ভাই সেই 6 মাস ধরে মেয়েটাকে খুঁজছে, কিন্তু এখনো পাচ্ছে না। সাহেব মনোযোগ দিয়ে শুনল সবটা। ভিতরে ভিতরে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে গেল সে। রিমা এরকম মেয়ে, আর সে এরকম একটা মেয়েকে একসময় ভালোবেসেছিল। যদিও মেয়েটার প্রতি এখনও কিছুটা দুর্বলতা তার রয়ে গিয়েছিল, কিন্তু আজকের এই সব শুনে দুর্বলতা তো দূরে থাক, ঘৃণা হচ্ছে, সাথে নিজেকেও অপরাধী বলে মনে হচ্ছে ভীষণ। আজ তার জন্যই ওই অসহায় মা বাবাহীন নরম মেয়েটা বাড়ি ছাড়া। সে যদি রিমার জন্য বারবার ত্রয়ীর সাথে কথা বলতে না যেত, তবে রিমার বোধ হয় মেয়েটার প্রতি এতটা ক্ষোভ জন্মাতো না। এখন মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কোনো বিপদে আপদে পড়েছে কিনা তাও জানা নেই কারোর। আজ তার জন্যই হয়তো ত্রয়ী নামক ফুটফুটে অসহায় একটা মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। শিলা শাহেদের মুখাবয়ব দেখে বুঝে নিল তার ভিতরটা। মনে মনে বিশ্বজয়ের হাসি হাসল সে। রিমার নামে আজকে যা যা বলল, তারপর আর শাহেদের ওই মেয়েকে পছন্দ করা বা ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। অবশ্য সে মিথ্যাও তো কিছু বলেনি, যা বলেছে সবটাই সত্যি। সত্যিই তো রিমা এমনটা করেছে, বিনা দোষে ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মধ্য দুপুর, আকাশে সূর্যটা তার আলো ছড়াচ্ছে তেজ নিয়ে। রবি একা একা শুয়ে আছে বিছানায়। শিষ্য সেই যে সকালে ত্রয়ীর পিছু পিছু বেরিয়েছে, এখনও ফেরেনি। নয়ন আর আলফিও কোথায় যেন বেরিয়েছে। কক্ষে রবির একা উপস্থিতির বিষয়ে নিশ্চিত হয়ে তৃপ্তি এসে দাঁড়ালো দরজার অভিমুখে। সকালের ওই ঘটনার পর সেও কলেজে যায়নি। তৃপ্তি হাত উঁচিয়ে দরজায় টোকা দিল, গলা বাড়িয়ে বলল, আসবো? রবি বিছানায় উঠে বসল, থমথমে কণ্ঠে জবাব দিল, এসো। তৃপ্তি দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রবি পূর্বের ন্যায় গাম্ভীরতা ধরে রেখে শুধালো, কি চাই? তৃপ্তি মাথা নুইয়ে নিল, আমতা আমতা করে বলল, দুঃখিত, কেন? সকালে আপনার সামনে পা দেওয়ার জন্য। আমি পা না দিলে আপনিও পড়ে যেতেন না আর ব্যথাও পেতেন না। এখন অনুতপ্ত? হুম। যদি আমি মাপ না করি? তৃপ্তি ছলো ছলো নয়নে তাকালো। রবি ভরকে গেল, ব্যস্ত হয়ে বলল, আরে আরে কাঁদছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। তৃপ্তি নাক টানলো, ফের মাথা নুইয়ে বলল, আমি আসলে বুঝতে পারিনি ঘটনা রক্তারক্তি পর্যন্ত গড়াবে। আমার সত্যি এখন ভীষণ খারাপ লাগছে, কান্না পাচ্ছে, আমি অনুতপ্ত। রবির মায়া হলো মেয়েটার প্রতি। এছাড়া এইভাবে একটা মেয়েকে কাঁদাতেও ইচ্ছে হলো না তার। রবি নরম গলাতেই বলল, আচ্ছা, কাঁদতে হবে না, আমি তোমাকে মাপ করে দিয়েছি, কিন্তু এমনটা আর কখনো করবে না। শুধু আমরা না, কারো ক্ষেত্রে এমনটা করবে না। আচ্ছা। রাত্রি খুব বেশি নয়, ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবলই 10টা। কিন্তু মফস্বলে এইটুকু রাতেই চারিদিকটা নীরব হয়ে পড়েছে। মনে হচ্ছে যেন মধ্যরাত এখন। ত্রয়ী নিজের খাওয়া দাওয়া শেষে মা চাচিদের সাথে সব কিছু গুছিয়ে তবেই কক্ষে এলো। কক্ষে প্রবেশ করে দরজাটা আটকে পিছনে ঘুরতেই চোখে পড়ল শিষ্যকে। লোকটা বেশ আটসাট বেঁধে বিছানায় বসে আছে, সাথে সাথে ভ্রুযুগল কুচকে এলো তার। শিশুকে কেমন আগের তুলনায় পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে। মাথায় তো আগের মতো সেই লম্বা চুল নেই, দাড়িগুলোও ছোট ছোট। লোকটা কি চুল দাড়ি কেটে ফেলেছে? ত্রয়ী এগিয়ে এলো তার দিকে, ভ্রুযুগল কুচকে রেখেই শুধালো, কি ব্যাপার, পাখির বাসা হঠাৎ এমন পরিষ্কার দেখাচ্ছে কেন? তোর পছন্দ নয় বলে কেটে ফেলেছি। আপনি কিভাবে জানলেন আপনার লম্বা চুল দাড়ি আমার পছন্দ নয়? তোর কথা শুনে। ত্রয়ী আর এ বিষয়ে কথা বাড়ালো না, কপট রাগ দেখিয়ে বলল, আপনি এখানে এই রাতে কি করছেন? এলাম তোকে দেখতে,
তোর সাথে একটু সময় কাটাতে। আপনার মাথায় কি কিছু নেই? আপনাকে এই রাতে এখানে কেউ দেখে ফেললে কি হবে ভেবে দেখেছেন? শিষ্য ভাবলেশীনভাবে জবাব দিল, কি হবে? আমি আমার বউয়ের কক্ষে এসেছি, এখানে কার কি বলার আছে? কিসের বউ, কার বউ? আমি এই বিয়ে মানি না। তোর এই কথার জন্য আরও একটা বাড়লো। এবার 7 বছরের 7টা হওয়ার পর বলিস আমি এই বিয়ে মানি না। এমনি এমনি 7টা হয়ে গেছে।